ডার্ক সাইড অব লাভ, লেখক দুর্বায় হোসেন, পর্ব 18-19। মাঝে কেটেছে দুটো দিন। এই 2 দিনে মিন্ময় অদ্ভুতভাবে শান্ত ছিল। তরুর প্রতি ছিল ঠান্ডা। তরু খুঁজে পাচ্ছিল না তার দোষ কোথায়। আজকে সকাল সকাল বেরিয়েছে মিন্ময়। তরু সেই ফাঁকে রান্নাঘরে এসেছে। খেয়ে যায়নি মিন্ময়। কাজের মেয়েটার সাথে রান্নাঘরে তরু। মেয়েটার নাম রূপালী। সোজাসাপটা কথা বলে। বাড়ির আনাচে কানাচে সব খোঁজ ওর কাছে। তরুর মাথা খারাপ করে ফেলেছে কথা বলতে বলতে। রান্নাঘরের জানালা দিয়ে রোদ এসে পড়েছে রূপালীর মুখে। রূপালী তখন নিপুণ হাতে বটি দিয়ে আলু কাটছে। আর তার ধারালো বটির চেয়েও ধারালো কথাগুলো তীরের মতো এসে বিঁধছে তরুর কানে। তরু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে চুলার পাশে, হাতে একটা ফ্রাইং প্যান, যেটা সে মিন্ময়ের জন্য স্পেশাল কিছু একটা নাস্তা বানানোর উদ্দেশ্যে বের করেছিল। কিন্তু রূপালীর কথাগুলো তার হাতের আঙুলগুলোকে যেন পাথরের মতো ভারী করে দিয়েছে। নড়াচড়া করার শক্তিটুকু সে হারিয়ে ফেলেছে। রূপালী থামার পাত্রী নয়, সে অবলীলায় বলে চলেছে, জানেন ভাবি, আপনি যখন আসছিলেন না তখন ভাইজান কত কষ্টে ছিল। আপনারে খুঁজতে খুঁজতে পাগল হইয়া যাবার জোগাড় হইছিল। খাইতে বসলে থালা ধইরা বইসা থাকতো, এক লোকমা মুখে দিত না। তরু তাকালো। রূপালীর কথায় যতটা সরলতা আছে তার চেয়েও বেশি আছে এক অদ্ভুত অস্বস্তি। তরু আর মিন্ময়ের মাঝখানের দূরত্বটা কি এতটাই প্রকাশ্য ছিল যে বাড়ির কাজের মেয়েটাও সেটা টের পেয়ে গিয়েছিল। রূপালী এই বাড়ির আনাচে কানাচে বিচরণ করে। সে দেওয়ালের দীর্ঘশ্বাসও শুনতে পায়। সে জানে মিন্ময় সাহেব কখন একা বারান্দায় দাঁড়িয়ে সারা রাত সিগারেট ফুঁকেছেন, আর কখন মাঝরাতে তরুর ফেলে যাওয়া শাড়িটা আলমারি থেকে বের করে ঢুকরে গেঁথেছেন। তরু নিজেকে সামলে নিয়ে খুব ধীর গলায় বলল, রূপালী, তুই তো অনেক কথা জানিস। এই যে ভাইজান এত কষ্ট পেল, তুই তখন তাকে কিছু বলতি না, সান্ত্বনা দিতি না? রূপালী একটা তাচ্ছিলের হাসি আসলো। হাত থেকে আলোটা নামিয়ে রেখে সে তরুর চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, আমি কি কমু ভাবি, আমি তো সামান্য মানুষ। তাই দেখতাম আপনার ছবিটার দিকে ভাইজান কেমনে চাতক পাখির মতো চাইয়া থাকতো। একদিন তো দেখলাম আপনার ওই নীল রঙের ওড়নাটা নিয়া ভাইজান বিছানায় পইড়া আছে। আমার দেইখা কলিজাটা ফাইটা গেছিল। মানুষটা আপনারে ছাড়া জিন্দা লাশের মতো আসিল। তরুর মনে হলো তার পায়ের তলার মাটিটা একটু সরে যাচ্ছে। সে তো জানতো মিন্ময় খুব শক্ত মনের মানুষ। আড়ালে গিয়ে যে সে এমনভাবে ভেঙে পড়বে সেটা তরুর কল্পনার বাইরে ছিল। তাদের মান অভিমান আলাদা থাকা এসব কি তবে মিন্ময়কে এতটা চুরমার করে দিয়েছিল? তরু রান্নাঘরে এসেছিল ভালোবাসার একটা বহিঃপ্রকাশ ঘটাতে, মিন্ময়ের পছন্দের প্যানকেক বা অন্য কিছু বানাতে। কিন্তু রূপালীর দেওয়া এই তথ্যের ভার সে বইতে পারছে না। রান্নাঘরের গরম ভাব আর রূপালীর কথার ঝাপটা মিলেমিশে তরুর মাথাটা ভো ভো করছে। রূপালী আবার বলতে শুরু করলো, অহন যে আপনি আইসেন, ভাইজান অহনও শান্তি পাই নাই ভাবি। আমি তো দেখি মাঝরাইতে ভাইজান উঠা ছাদে যায়, আবার ফিরে আইসা দেখে আপনি আসলে আসেন কিনা। ভাইজানের মনে অহনও ডর, যদি আপনি আবার চইলা যান। কথাটা তীরের মতো তরুর বুকে বিঁধল। সে মিন্ময়ের জন্য নাস্তা বানাতে চেয়েছিল, কিন্তু এখন তার নিজেরই বুকটা শুকিয়ে আসছে। এক গ্লাস পানি খেয়ে সে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। রূপালী আলু কাটা শেষ করে এখন পেঁয়াজ কাটতে শুরু করেছে। তরুর ভেতরটা তখন তছনছ হয়ে যাচ্ছে। সে ভাবছে সে যে জেদ করে এতদিন দূরে ছিল, তার মূল্য কি মিন্ময়কে এভাবেই দিতে হয়েছে? এই মানুষটা কি তবে তার অপেক্ষার প্রতিটা মুহূর্ত বিষাদের সাথে লড়াই করেছে? রূপালী কাজের ফাঁকে ঘাড় ঘুরিয়ে বলল, ভাবি, ভাইজানরে আর কষ্ট দিয়েন না, বড় ভালো মানুষ। আপনারে ছাড়া হের জগৎ অন্ধকার। রান্নাঘরের পরিবেশটা বিষণ্ণতায় ভরে উঠল। রূপালী পেঁয়াজ কাটতে কাটতে চোখ মুছল, হয়তো পেঁয়াজের ঝাঁঝে অথবা পুরনো কোনো স্মৃতির আঁচ লেগে। তরু পাথরের মতো দাঁড়িয়ে আছে। রূপালী এবার বটিটা একপাশে সরিয়ে রেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি তো হেই যে রাগ কইরা চইলা গেলেন, একবারও পিছে ফিরা চাইলেন না। সেই দিন রাতে ভাইজানের অবস্থা যে কি হয়েছিল আমি ছাড়া আর কেউ দেখে নাই। তরু ম্লান হেসে বলল, রাগ তো মানুষের হয়ই রূপালী। আমি ভেবেছিলাম কিছুদিন দূরে থাকলে হয়তো মেজাজটা শান্ত হবে। তাছাড়া ওনার বাবা মাও তো আমার উপর ভীষণ চটেছিলেন। ওনাদের ওই কড়া কথাগুলো সহ্য করতে পারিনি বলেই তো বেরিয়ে গিয়েছিলাম। ভাবলাম কয়দিন পরে গিয়ে মাপ চেয়ে নেব। রূপালীর হাতের কাজ থেমে গেল। সে স্তব্ধ হয়ে তরুর দিকে তাকালো। তার চোখে মুখে এক অদ্ভুত আতঙ্ক আর বিস্ময় খেলে গেল। সে ফিসফিস করে বলল, আপনি আপনি এখনো জানেন না ভাবি, ওনারা তো মাপ করার জন্য আর নাই।
তরুর হাত থেকে ফ্রাইং প্যানটা ঝনঝন করে নিচে পড়ে গেল। তার বুকের ভেতরটা ধক করে উঠল। সে তোতলাতে তোতলাতে বলল, কি কি বলছিস এসব? নাই মানে কি? ওনারা কি রাগ করে গ্রামে চলে গেছেন? রূপালী আঁচল দিয়ে মুখ চেপে বলল, ওনারা তো দুনিয়া ছেড়ে গেছেন ভাবি। সেই দিন আপনি গেট দিয়ে বাইর হইলেন, আর তার 1 ঘন্টা পরে খবর আইলো ভাইজানের আব্বা আম্মা বাসায় আসতেছিল। মাঝপথে বড় ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট হয়। তরুর পায়ের তলার মাটি যেন সত্যি সত্যি সরে গেল। দেওয়ালটা না ধরলে সে হয়তো এখনই মেঝেতে আছড়ে পড়তো। তার চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসছে। কানে পাচ্ছে সেই শেষ মুহূর্তের ঝগড়ার শব্দগুলো। সে ভাবতেও পারেনি ওটাই ছিল শেষ দেখা। ভাইজান তো পাগল হইয়া গেছিল। একদিকে মা বাবার লাশ, আর একদিকে আপনার কোনো খোঁজ নাই। কত মানুষরে দিয়া ফোন করাইলো, কত জায়গায় খুঁজলো। আপনি তো জেদ কইরা ফোন বন্ধ রাখছিলেন। ভাইজান আজও আপনারে মাফ করতে পারে নাই। তরুণ নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে। সে এতদিন রাগে মুখ ফিরিয়েছিল, আর ওদিকে মিন্ময় একই সাথে বাবা মা হারানোর শোক আর তরুকে হারানোর দহন একাই বয়ে বেরিয়েছে। সে জানতো না তার চলে যাওয়াটা একটা সাজানো সংসারকে এভাবে শ্মশান করে দেবে। সেই দিনটা যেন এখন তরুর কাছে এক বীভৎস অগ্নিকাণ্ডের মতো মনে হচ্ছে। রূপালীর প্রতিটা কথা তাকে মনে করিয়ে দিচ্ছে যে সে শুধু মিন্ময়কে নয়, তার পরিবারকেও ধ্বংস করে দিয়ে এসেছে নিজের অবুঝ জেদে। রান্নাঘরে জানালা দিয়ে আসা বাতাসটা এখন আর স্নিগ্ধ লাগছে না, বরং একটা ঠান্ডা হাহাকার হয়ে তরুর শরীরের প্রতিটি লোমকূপ দিয়ে ভেতরে ঢুকে যাচ্ছে। মিন্ময় সেই মাঝরাতে ছাদে যাওয়া, বারবার এসে তরুকে দেখে যাওয়া, এসবই কি তবে হারানোর ভয় থেকে? তরু নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে ডুকরে কেঁদে উঠল। সে যে অপরাধ করেছে তার ক্ষমাকে কোনোদিন মিন্ময় তাকে করবে, অথবা সে কি পারবে নিজেকে ক্ষমা করতে? পাবের আফসা নীল আর লাল আলোটা মিন্ময়ের চোখে বিচ্ছে। চারপাশে উচ্চস্বরে বাজতে থাকা মিউজিক, গ্লাসের টুংটাং শব্দ আর মানুষের অট্টহাসি, সব কিছুই তার কাছে এখন অসহ্য মনে হচ্ছে। টেবিলের ওপর সার দিয়ে সাজানো মদের বোতল একের পর এক গ্লাস খালি করে চলেছে সে। নেশা তার মাথায় চড়ছে ঠিকই, কিন্তু বুকের ভেতর যে দহন সেটা নেভাতে পারছে না। অ্যালকোহলের তীব্র ঝাঁঝালো স্বাদ গলার নলি পুড়িয়ে দিচ্ছে, তবুও সে থামছে না। মিন্ময় আজ নিজেকে ধ্বংস করে দিতে চায়। বাবা মায়ের মৃত্যুটাকে এতদিন সে একটা ভয়াবহ দুর্ঘটনা বলেই জেনে এসেছে, কিন্তু আজ হাতে আসা সেই ফরেন্সিক রিপোর্টের একটা ছেঁড়া পাতা অন্য কথা বলছে। মিন্ময়ের হাত কাঁপছে, সে আবার গ্লাসে মদ ঢালল। তার চোখের সামনে ভেসে উঠছে বাবা আর মায়ের হাসি মুখ, অথচ সেই হাসি মুখ দুটোর শেষ পরিণতি ছিল থেতলে যাওয়া শরীর আর নিথর রক্তমাখা দেহ। সেই রাতে গাড়ির ব্রেক কি আসলেও কাজ করেনি, নাকি ওটা কাজ না করার ব্যবস্থা করা হয়েছিল? সন্দেহের বিষাক্ত সাপ তার মগজে দংশন করছে। স্বাভাবিক মৃত্যু ছিল না সেটা, খুন, ওটা খুন ছিল। মিন্ময় বিড়বিড় করে কথাটা বলল, তার কণ্ঠস্বর জড়িয়ে আসতে। পাবের ওয়েটার এসে বিনয়ের সাথে বলল, স্যার আপনি কি আর নিতে পারবেন? অনেক হয়ে গেছে। মিন্ময় লাল চোখে তার দিকে তাকালো। তার দৃষ্টিতে এমন এক হিংস্রতা ছিল যে ছেলেটার কথা বাড়ানোর সাহস পেল না। মিন্ময় আবার বোতলের সিপি খুলল। সে জানে এই নেশা তাকে উত্তর দেবে না, কিন্তু এই মুহূর্তে যন্ত্রণা থেকে মুক্তি পেতে তার অবশ হওয়া প্রয়োজন। মিন্ময়ের মনে পড়ছে তার বাবার জেদি স্বভাবের কথা। বড় ব্যবসায়িক গ্রুপের সাথে একটা জমিনে বিবাদ চলছিল তখন। বাবা বারবার বলতেন, অন্যায় আমি সইব না। সেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েই কি তাদের জীবন দিতে হলো? মিন্ময় নিজেকে ক্ষমা করতে পারছে না। কেন সে তখন কিছুই বুঝতে পারেনি? মদের তীব্রতা যত বাড়ছে, মিন্ময়ের ভেতরের ঘৃণা ততটাই তীব্র হচ্ছে। সে ভাবছে সেই লোকগুলোর কথা যারা আজ হয়তো সমাজের বুকে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে, অথচ তাদের হাতে লেগে আছে তার বাবা মায়ের রক্ত। টেবিলের উপর রাখা খালি বোতলটা সে সজোরে হাতের মুঠোয় ধরল। কাচের উপর তার আঙুলের ছাপগুলো ফুটে উঠেছে। কাউকে ছাড়বো না, সে দাঁতে দাঁত চেপে বলল। নেশার ঘোরে তার চারপাশটা দুলতে শুরু করেছে। পাবের রঙিন আলো এখন রঙের মতো লাল মনে হচ্ছে। তার মনে হচ্ছে এই শহরের প্রতিটা অলিগলি জানে সেই রাতের সত্যিটা। শুধু সেই অন্ধ হয়েছিল। নিজের উপর ঘেন্না হচ্ছে তার। কেন সে এতদিন বিচার চায়নি? কেন সে কেবল নিয়তি বলে মেনে নিয়েছিল? মিন্ময় টালমাটাল পায়ে উঠে দাঁড়ালো। শরীর আর চলছে না, মাথা ঝিমঝিম করছে। টেবিলের উপর কিছু টাকা ছুঁড়ে দিয়ে সে বেরিয়ে এলো রাস্তায়। বাইরের ঠান্ডা বাতাস তার মুখে লাগতেই সে কিছুটা থমকে দাঁড়ালো। অন্ধকার আকাশটার দিকে তাকিয়ে সে চিৎকার করে বলতে চাইল কিছু, কিন্তু গলা দিয়ে কেবল অস্পষ্ট গোঙানি বের হলো।
বৃষ্টি শুরু হয়েছে ঠিক সেই রাতের মতো যে রাতে সে অনাথ হয়েছিল। বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন তাকে ধিক্কার দিচ্ছে। মিন্ময় টলতে টলতে নিজের গাড়ির দিকে এগোতে চাইল, কিন্তু পারল না। রাস্তার ধারের একটা ল্যাম্পপোস্ট ধরে সে বসে পড়ল। তার চোখের জল বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। রাত বাড়তে বাড়তে এখন নিঝুম, শহরের ব্যস্ত কোলাহল ফিকে হয়ে এসেছে। শুধু মাঝে মধ্যে দূর থেকে কোনো নাম না জানা পাখির ডাক কিংবা বাতাসের শনশন শব্দ শোনা যাচ্ছে। ঘরের ভেতরটা মায়াবী এক আলো আঁধারিতে ঘেরা। সেই আবছা আলোয় বিছানার ঠিক মাঝখানে স্থির হয়ে বসে আছে তরু। সে আজ পরেছে এক টুকটুকে লাল সিল্কের শাড়ি। শাড়ির মসৃণ জমিন বিছানার চাদর ছুঁয়ে ছড়িয়ে আছে চারদিকে। শাড়ির সাথে মিলিয়ে পরনে স্লিভলেস ব্লাউজ, যা তার উজ্জ্বল গায়ের রঙের সাথে এক চমৎকার বৈপরীত্য তৈরি করেছে। তরুর লম্বা কালো চুলগুলো পিঠের উপর ছাড়া, যেন অন্ধকারের এক ঝর্ণা নেমে এসেছে কাঁধ বেয়ে। মুখে খুব হালকা মেকআপ করলেও ঠোঁটে মেখেছে গাঢ় লাল লিপস্টিক। এই নির্দিষ্ট শেডটা মিন্ময়ের খুব পছন্দ। মিন্ময় বলতো, এই লাল রংটা যখন তোমার ঠোঁটে থাকে, তোমাকে ঠিক যেন কোনো রূপকথার রানীর মতো লাগে। আজ সারাটা দিন মিন্ময় বাড়ি ফেরেনি। কেন ফেরেনি, কোথায় আছে, তরু তার কিছুই জানে না। ফোনটা কয়েকবার হাতে নিয়েও রেখে দিয়েছে। এক অদ্ভুত কষ্ট তাকে ঘিরে ধরেছে। অথচ আশ্চর্যের বিষয় হলো, কেন সে আজ এভাবে সেজেছে তার উত্তর তরু নিজের কাছেও নেই। সময় যেন কাটছেই না। দেয়াল ঘড়ির টিকটিক শব্দটা এই নিস্তব্ধতায় বড্ড বেশি ভারী মনে হচ্ছে। তরু জানালার দিকে তাকালো। বাইরে ঘুটঘুটে অন্ধকার। না, আজ তো বিশেষ কোনো দিন নয়, তবে কেন এই আয়োজন? হয়তো অবচেতনই তরু চাচ্ছে মিন্ময়কে সেই পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিতে, যখন তারা ঘন্টার পর ঘন্টা বারান্দায় বসে গল্প করত। যখন মিন্ময় অফিস থেকে ফেরার সময় নিয়ম করে একগুচ্ছ বকুল ফুল নিয়ে আসতো। বিছানার এক কোণে রাখা মিন্ময়ের একটা টি শার্ট পরে আছে। তরু হাত বাড়িয়ে সেটা টেনে নিল। তাতে এখনো মিন্ময়ের গায়ের চেনা পারফিউমের গন্ধ লেগে আছে। সেই গন্ধে বুকটা হাহাকার করে উঠল তার। তরু আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। আয়নার প্রতিবিম্ব তাকে বলছে, সে সুন্দর, কিন্তু এই সৌন্দর্যের সমাদর করার মানুষটি তো নিখোঁজ। তরু ভাবতে লাগলো, মিন্ময় যদি এখন ঘরে ঢোকে, তবে সে কি করবে? রাগ দেখাবে, নাকি সব অভিমান ভুলে জাপটে ধরবে? মিন্ময় কি তার এই লাল শাড়িটার দিকে তাকিয়ে সেই মুগ্ধ দৃষ্টিতে তাকাবে, নাকি ক্লান্ত শরীরে শার্টের বোতাম খুলতে খুলতে বলবে, এখনো ঘুমাওনি তরু, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। দরজায় রূপালীর ডাক শুনে চমকালো তরু। তড়িঘড়ি করে ডোর খুলল। মিন্ময়কে নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। তরু অদ্ভুতভাবে তাকালো সেদিকে। মেয়েটা বুঝি বুঝলো তার চাহনির মানে। সে তাড়া দিল, ভাইরে লন ভাবি, মেলাদিন দেখিনি আমনে মাতাল হইতে। আইস কি অবস্থা, এক লোক এসে দিয়া গেল। ঝটপট তরুর গায়ে মিন্ময়কে ঠেলে দিয়ে রূপালী চলে গেল। তরু হঠাৎ এভাবে সামলাতে পারল না নিজের উপর মিন্ময়ের ভার। দেয়ালে ঠেকে গেল। নাক মুখ কুঁচকে ফেলল গন্ধে। মিন্ময় সম্পূর্ণ ছেড়ে দিয়েছে নিজেকে। তরু কোনো মতে ওকে বিছানায় এনে ফেলল। হাঁপিয়ে গেছে বেচারি। মেজাজ খারাপ হয়ে গেল ওর। যার জন্য সেজেছে সেই এখন অচেতন। ধাক্কা দিল, এই উঠুন। না, কোনো সাড়া নেই। পাশেই ধপ করে বসে পড়ল তরু। নিজের প্রতিও বিরক্ত। কেন সাজলো? সে কি আবার মিন্ময়কে কাছে টানতে চাইছে? কিন্তু মিন্ময় তো তাকে ঘৃণা করে। তরু তাকালো ওর দিকে, শার্টটা খুলে দিল। মদের কারণে ভিজে গেছে অনেকটা। বড় বড় চোখ জোড়া মুহূর্তেই চলে গেল খোলা বুকে। ঢোক গিলল তরু। কয়েক বছরে হাজারবার দেখেছে সে এই বুক। এই যে পুরো বুক পেট জুড়ে কিছু সূক্ষ্ম আঁচড়ের দাগ, এগুলো সব তরুর করা। আলতো করে শুলো তরু। শরীরে হালকা শিরশিরে অনুভূতি হলো। মিন্ময় নড়ে উঠল, সাথে অন্য কিছুও নড়ল। সেদিকে তাকিয়ে মুখ কুঁচকে গেল ওর। সামান্য ছোঁয়াতে। হুম। তরু অবাক চোখে তাকালো। মিন্ময় তাকিয়ে আছে। এক ঝটকায় দূরে সরে গেল ও। দুম করে আঁচলখানা খুলে পড়ে গেল। উঠে বসলো মিন্ময়। নেশা ভরা চোখে আরও নেশা নিয়ে তাকালো। এ কোন পরি দাঁড়িয়ে আছে তার সামনে, তার পছন্দের সাজে। মিন্ময় ভাবল হয়তো ভ্রম। পরক্ষণেই চোখ বন্ধ করে আবার তাকালো। তরুই এটা। তরুর নিঃশ্বাসের গতি বেড়ে গেছে। নিজ ইচ্ছায় সে ধরা দিয়েছে এভাবে। আঁচলটা টেনে তুলতে চাইল। তৎক্ষণাৎ বাধা দিল মিন্ময়। তরুর হাত থেকে নিজের হাতে নিল আঁচলটা। একটু একটু করে টানতে লাগলো। দৃষ্টি তার স্থির তরুর মুখ পানে। মেয়েটা ইতিমধ্যেই চোখজোড়া বন্ধ করে নিয়েছে। শাড়ি অনেকটা হাতে চলে এসেছে। এক সময় পুরোটাই এলো। এখন তরু শুধুমাত্র স্লিভলেস ব্লাউজ আর পেটিকোট। উন্মুক্ত নাভিসহ পেট আর বুকের কিছু অংশ, যাতে স্পষ্ট হয়েছে বুকের খাস। মিন্ময় তাকালো সেদিকে।
এ যেন কোনো শিল্পীর হাতে আঁকা নিখুঁত চিত্রকর্ম। সাদা ধবধবে শরীরে কালো ব্লাউজ, সেটা আবার এতই পাতলা যা দৃশ্যমান করেছে স্পর্শকাতর জায়গাটা। মিন্ময় আন্দাজ করে নিল ভেতরে ইনার নেই। আঁচলটা জোরে টান দিতেই তরু এসে পড়লো ওর ওপর। মিন্ময় কোমর চেপে ধরল, ঘাড়ে নাক ডুবালো। শাড়ি পরেছো কেন? এ এমনি। মিন্ময় নাকের ছয়ে তরুর কথা জড়িয়ে যাচ্ছে। এখন যদি কিছু করে ফেলি? করুন। সহজ গলায় বলল তরু। কোনো ছেলে মানুষ আছে এই কথা শোনার পর আর সময় নিবে? মনে হয় না দুনিয়াতে আছে এমন কোনো পুরুষ। মুহূর্তে মিন্ময়ের হাতের ছোঁয়া কঠিন রূপ নিল। ঘাড় শক্ত করে ধরে তরুর ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে এলো। অ্যালকোহলের গন্ধে তরুর দম বন্ধ বন্ধ অবস্থা। কিন্তু তাতেও ছাড়া পেল না, বরং আরেক হাত জায়গা করে নিল কালো কাপড়টার ভেতর। অনায়াসে আজকে হাতের নাগালে পেয়ে গেল পছন্দের জিনিস জোড়া। ভিতরে উন্মুক্ত যে ইনার নেই। মিন্ময়ের কাছে এটা সহজ হলো। মনে মনে প্রতিজ্ঞা করে ফেলল, এখন থেকে আর সে ইনার পরতে দিবে না। কষ্ট হয়তো খুলতে, তার চেয়ে বরং নাই পড়ুক। বিছানায় শুয়ে দিল তরুকে মিন্ময়। তরু পিটপিট চোখে তাকালো। সে তো আর পালিয়ে যাচ্ছে না, তাহলে এত তাড়াহুড়ো করার কি আছে? তরুর অর্ধেক শরীর বিছানায় ছাড়ল মিন্ময়, বাকি অর্ধেক বেডের বাইরে। সাইড থেকে একটা বালিশ তুলে নিয়ে ওর কোমরের নিচে দিল। তরু অবাক চোখে তাকিয়ে রইল, কি করতে চাচ্ছে। মেঝে থেকে শাড়িটা তুলে নিল মিন্ময়। তরু দুই হাত খাটের দুই দিকে বেঁধে ফেলল। তরু চোখ বড় বড় হয়ে গেল। মিন্ময়ের সাথে এক বোতল মদ নিয়ে এসেছিল, বোতলটা বিছানা থেকে হাতে তুলে নিল। তরুর দুই পা দুই দিকে ছড়িয়ে দিয়ে দাঁড়ালো মাঝে। আলতো করে ব্লাউজটা তুলে গলার কাছে দিল। খুলে ফেললো না পুরো, বোতলের সিপি খুলে ঢাললো তরুর শরীরে। গড়িয়ে পড়ল বুক থেকে নাভিতে, তারপর আরও নিচে। মিন্ময় সময় নষ্ট করলো না, মুখ ডুবিয়ে দিল বুকে। একে একে পুরো শরীরে সবটা শুষে নিল। তরু মন করছিল, উম হৃদয়েতে আরও লাগাম ছাড়া হলো। পেটিকোটটা আর থাকলো না নিজের জায়গায়, উপরে উঠে গেল, সাথে মিন্ময়ের পরনে থাকা প্যান্ট নিচে। মিন্ময় গভীর দৃষ্টিতে তাকালো নিজের অতি যত্নের মিতাকে ছুঁয়ে জিজ্ঞেস করলো, এটা তোর এত পছন্দ ছোট মিয়া? ছটফট করছিস যে? উত্তর এলো তৎক্ষণাৎ, প্লিজ আর কষ্ট দিস না আমায়, তাড়াতাড়ি একটু শান্তি দে। মিন্ময় কি আর তার ছোট মিয়ার কথা শুনবে না? এটা কখনো হয়? সে এগিয়ে এসে ঠিকঠাক দাঁড়ালো। তরু বুঝলো এসে গেছে সেই সময়। আজকে এতটা হার্ড হবে অন্তর। ওর কি মায়া লাগবে না? বেঁধে রেখেছে, খুলে দিচ্ছে না তো। মিন্ময় সম্পূর্ণ নজর দিল তরুর মুখে। দুই হাত রাখলো তরুর দুই উরুতে। তারপর হঠাৎ একটা কম্পন, সাথে তরুর চিৎকার। ব্যাস চলমান রইল এটাই। কেউ কারো থেকে কম নয়। একজনের চিৎকার যত বাড়ছে, আরেকজন ততই নিজের গতি বাড়াচ্ছে। এই রাতে মনে হয় তাদের মধ্যকার সকল দূরত্ব ঘুচাবে। এই সি, ঢাকুন ঢাকুন, বেলাস বেড়া মানুষ। আজ একটা অদ্ভুত ঘটনা ঘটল। সদ্য ঘুম ভাঙা মিন্ময় অবাক নয়নে তাকিয়ে রইল তরুর পানে। চোখ বন্ধ করে তরু দাঁড়িয়ে আছে সামনে। পরনে নীল রঙের শাড়ি, ভেজা চুলগুলো সব সামনে এনে রেখেছে, টুপটুপ করে পানি পড়ছে। কি হলো, বেয়াদবটাকে অমনে রাখবেন? চোখ বন্ধ রেখে বলল তরু। মিন্ময়ের অবাকতা যাচ্ছেই না, কিন্তু তরু বারবার এক কথা বলায় বিরক্ত হয়ে গেল সে। চোখ ফেরালো তরুর থেকে। অদ্ভুতভাবে তার বুকের বাঁ পাশে শব্দ হচ্ছে। মিন্ময় ঘন ঘন দুটো শ্বাস নিল। নারীকে শাড়িতে বুঝি এতটা মোহনীয় লাগে? কিন্তু এই নারীকে তো তার নতুন দেখা নয়। না তো এই নারীর শরীরের কোনো একটা অংশ বাদ আছে তার দেখার। তাহলে নতুন নতুন অনুভূতি হচ্ছে কেন? শুনতে পাচ্ছেন না আমার কথা? মিন্ময় বুঝতে পারল না তরু কি বলছে, কি ঢাকতে বলছে। সে প্রশ্ন করল, কি? এখনও কি করছেন? আপনার ওই রাক্ষসটাকে যে খোলা মাঠে উদাম করে রেখেছেন, দেখতে পারছেন না? হাওয়া খাওয়াচ্ছিলেন নাকি? খিদে মেটেনি ওর? বেয়াদব একটা। ওর গলা কেটে একদম খিদে মিটিয়ে দিব, যত্ত সব। গড়গড় করে বলল তরু। মিন্ময় হাঁ হয়ে গেল। তরুকে এনেছে থেকে তার সাথে ঠিক করে কটা কথা বলেছে কিনা সন্দেহ। আর আজকে এত অবাকের উপর অবাক হচ্ছে মিন্ময়। তাকে আরো অবাক করে দিতে তরু যেন এগিয়ে এলো, ব্ল্যাঙ্কেটে জড়িয়ে দিল কোমরে। সামনে দাঁড়িয়ে ফুলে প্রশ্ন করলো, কি হয়েছে? এভাবে হাঁ করে তাকিয়ে আছেন কেন? কোনোদিন দেখেননি আমাকে? মিন্ময় কিছু বলতে গিয়েও থেমে গেল। তরু তখনও রাগে ফুঁসছে, আবার একই সাথে তার চোখ মুখে একটা আলগা লজ্জার আভা। তরু এক ঝটকায় গিয়ে জানলার পর্দাটা টেনে দিয়ে বলল, এমনি হাঁ করে থাকার কি আছে? যান ফ্রেশ হয়ে আসেন। আপনার জন্য উদ্ভট সেই চা। হুস, ওটাকে চা কে বলে? উদ্ভট সেই সবুজ পানি করে রেখেছি।
মিন্ময় খাটের এক কোণে বসে হাত বাড়িয়ে তরুর ভেজা চুলে একটা গোছা ছুঁতে চাইল, কিন্তু তরু চট করেই সরে দাঁড়ালো। তার চোখে এক চিলতে হাসি খেলা করে গেল, যা সে লুকানোর আপ্রাণ চেষ্টা করছে। মিন্ময় এবার ধীর গলায় বলল, আজকে তোমাকে একটু অন্যরকম লাগছে তরু, নীল শাড়িতে ঠিক যেন। কথা শেষ করার আগেই তরু দরজার দিকে পা বাড়িয়ে শাসন করা সুরে বলল, বেশি কাব্যিক হতে হবে না, আগে বেয়াদবটাকে সামলান, তারপর অন্য কথা। তরু ঘর থেকে বেরিয়ে যেতেই মিন্ময় বিছানায় গা এলিয়ে দিল। ঘরের ভেতর এখনো তরুর ভেজা চুলের হালকা সুবাস লেগে আছে। বুকের বাম পাশে সেই অদ্ভুত ধুকপুকানিটা তখনও থামেনি। হয়তো এটা দিবাস্বপ্ন ছিল। এত তাড়াহুড়ো করে সবটা হয়ে গেল। মিন্ময় কিছুই বুঝতে পারল না। তরুর এত পরিবর্তন বেশ চোখে লাগছে। পজিটিভ কিছু ভাবার আগেই মিন্ময়ের মস্তিষ্ক তাকে জানান দিল, তরু হয়তো আবার ছেড়ে যাবে। ঝট করে উঠে বসল মিন্ময়, বিছানার চাদর শক্ত হাতে চেপে ধরল। না, তরু তাকে ছেড়ে যেতে পারে না। এতটা বছর যে আগুনে সে পুড়েছে, আর পুড়তে চায় না। মিন্ময় উঠে দাঁড়ালো, সোজা ওয়াশরুমে চলে গেল। মাথা গরম হয়ে গেছে তার। আচ্ছা, সে কি পজিটিভ কিছু ভাবতে পারে না? এমনও তো হতে পারে তরু সেই আগের তরু হয়ে যাচ্ছে। চঞ্চল দুষ্টু মিষ্টি একটা মেয়ে, যাকে ভালোবেসে পাগল প্রায় খান বংশের একমাত্র ছেলে মিন্ময় আবরার খান। ওয়াশরুমে এসে কোমর থেকে তোয়ালে সরাতেই মিন্ময়ের মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল। ব্রাশে পেস্ট লাগিয়ে দাঁতে দিতে দিতে তার প্রাণপ্রিয় বন্ধুকে বলল, শুনলি তোকে কি বলল? শুনলাম, রাক্ষস বলল আমাকে, আর তুই চেয়ে চেয়ে দেখলি, কিছু বললি না। আমি তো ক্ষেপে ফুলে উঠেছিলাম, আমাকেও কিছু করতে দিলি না। আরে, রাগ করিস কেন? বেচারির উপর কম টর্চার তো করছি না। একটু শান্তি দেওয়া উচিত। চুপ শালা, শান্তির মাইরে বাপ। আহা ছোট মিয়া, কন্ট্রোল কর রাগ। বালকর্মু, এই যে দেখ গুটিয়ে গেলাম, থাবড়া মারলেও আর সোজা হইতাম না। মিন্ময় কি আর পাত্তা দিল ছোট মিয়ার হুমকিতে? সে নিজের মতো ব্রাশ করে গেল। মিনিট খানেক পর গিয়ে দাঁড়ালো শাওয়ারের নিচে, বাঁকা একটা হাসি দিয়ে হ্যান্ড শাওয়ারটা হাতে তুলে নিল। কি যেন বলছিলি, সোজা হবি না? চোখ বন্ধ করলো মিন্ময়, এক হাতে ছোট মিয়ার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে লাগলো। আর কল্পনায় ইমাজিন করতে লাগলো রাতের শাড়িহীনতার নারীকে। ব্যাস তেতে উঠল ছোট মিয়া, শুরু হলো তার ছটফটানি। মিন্ময় হ্যান্ড শাওয়ার অন করলো, পানির বন্যা ছেড়ে দিল ছোট মিয়ার উপর। হাসি মুখে রান্নাঘরে ঢুকলো তরু। রেশমা মেয়েটা তাকে এইভাবে দেখে অবাক হলো। এসেছে থেকে হাসতে দেখেনি। হাসতেছেন কেন ভাবি? ভাইয়ে কি ফের বাগানের মতো? পুরো কথা শেষ করার আগেই ধমক পড়ল। তরু চোখ কটমট করে তাকালো। চুপ হয়ে গেল রেশমা, ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলো। তোর ভাইকে জীবনে প্রথমবার ধমকেছি আজ, কি যে শান্তি লাগছে। রেশমা অবাক হলো। বলেন কি ভাবি, ভাই আপনারে কিছু কইল না? কি কইব তোর ভাইয়ে, বউ লাগে আমি ওর। চুল ঝাঁকাতে ঝাঁকাতে নিচে নেমে এসেছিল মিন্ময়। তরুর কথাটা তার কানে গেল। সে সেখানেই দাঁড়িয়ে পড়ল। বউ বলে মানছে তাহলে? তরু কফি মাগে ঢাললো, সবুজ দেখতে চায়ের মতো চা। নাক মুখ কুঁচকে ফেলেছে এটা দেখে। এটা খেয়ে কি হয় জানা নেই তার। অদ্ভুত একটা স্মেল আসে এর থেকে। অথচ মিন্ময় প্রতিদিন সকালে গরম অবস্থাতেই ঢকঢক করে গিলে ফেলে। বিড়বিড় করল সে, যার মুখ থেকে বেশিরভাগ সময় করলার জুসের মতো তেতো সবুজ কথা বের হয়, তার থেকে আর কী বা আশা করা যায়? এগুলোই তো প্রিয় খাবার হবে, তাই না? ট্রেটে মগটা উঠিয়ে পিছু ফিরল ঘরে যাওয়ার উদ্দেশ্যে। সাথে সাথেই মিন্ময়ের মুখোমুখি হলো। ভড়কে গেল তরু। হাত থেকে পড়তে গিয়েও পড়ল না, সামলে নিল। এভাবে ভূতের মতো কে দাঁড়িয়ে থাকে পিছে? মিন্ময়কে দেখে রেশমা পুরো মনোযোগ দিল কাজে। চোখ তুলে তাকানোর সাহস হলো না। এখানে দাঁড়িয়েছেন কেন? তোমাকে দেখতে, সোজাসাপটা বলল। মিন্ময় ভয় পাচ্ছে একটু একটু। তরুকে এতটা স্বাভাবিক ওর সহ্য হচ্ছে না। মেয়েটা নিশ্চয়ই মনে মনে পালানোর প্ল্যান করছে। তরু ওকে এড়িয়ে টেবিলের দিকে গেল। হাত থেকে ট্রে নামিয়ে রেখে আবার ফিরে এলো। মিন্ময়ের একটা হাত ধরে টেনে নিয়ে গিয়ে বসালো। সামনে মগটা এগিয়ে দিয়ে বলল, খান। মিন্ময় কোনোরূপ প্রশ্ন না করে চুমুক বসালো মগে। তার নারী কতগুলো বছর পর কিছু বানিয়েছে তার জন্য। প্রথম চুমুকটা গলা দিয়ে নেমে যেতেই শান্তি অনুভব হলো। তরুর ছোঁয়া, তরুর হাতে বানানো। অর্ধেক যখন খাওয়া শেষ, তখন তরু মিন্ময়ের সামনে বসে ওকে প্রশ্ন করলো, এটা খেয়ে কি লাভ হয় আপনার? অদ্ভুত একটা জিনিস। মিন্ময় তরুর চেয়ার টেনে সামনে নিয়ে এলো। মগটা ওর ঠোঁটের দিকে বাড়িয়ে দিল। খাও, আগে বলছি। মুখে ধরল মিন্ময়। তরু পিছিয়ে যেতে চাইল। সরুন, এটা এত গরম কেন? মুখে নাও। অনেক গরম এটা, দূরে নিয়ে যান আমার মুখের সামনে থেকে। মনে হয় প্রথমবার খাচ্ছ, ভগনা ধরে তাড়াতাড়ি মুখে নাও।
মৃন্ময় তরুর হাত চেপে ধরে জোর করে দিল। বেচারি ইয়াক করে উঠল, বমি করে দিবে দিবে ভাব। এর টেস্ট জঘন্য। তরু ওয়াক ওয়াক করতে লাগলো। মৃন্ময় মগটা টেবিলে রেখে বলল, এখন যত খুশি ইয়াক ওয়াক থু সব করে নাও। রাতে তখন করে তাল পাবে না। তরু চোখ বড় বড় করে তাকালো। নাদান নয় সে, ভালো করে বুঝলো মৃন্ময় কি বলল। ছিটকে দূরে সরে গেল। একদম এসব চিন্তা মাথায় আনবেন না। সে তো রাতে দেখা যাবে সুইট হার্ট। প্রশ্ন করছিলে না এটা কেন খাই? মৃন্ময় তরুকে কাছে টেনে কোলে নিয়ে এলো। কোমর জড়িয়ে গলার কাছে মুখ নিয়ে বলল, নিজে অনুভব করতে পারছো তোমাকে বিছানা থেকে উঠতে না দেওয়ার মতো ক্ষমতা ওর মধ্যে আছে? সেই জন্য তো আমাকে সুস্থ থাকতে হবে বেব। নিজে থেকেই সব শক্তি লস করি। তুমি একটু স্বাদ দিলে খেতে হতো না? মানব শরীর তো ফ্যান্টাসির পর ঠিকই জবাব দেয়, আমি মানুষ।